আচ্ছা, আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আমি ডক্টর আমেনা খাতুন মিতা, জাতীয় প্রতিষেধক এবং সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে আছি। গত বছর ঠিক এরকমই একটা সময়ে আপনাদের মতো এরকম একটা কাতারে আমিও বসার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে দিয়েছিলেন। এই জন্য অবকাশকে অনেক ধন্যবাদ। পুনরায় আবার এখানে আপনাদের সামনে হাজির হতে পেরে নিজেকে খুব গর্বিত বোধ করছি। তো দীর্ঘ সময় আপনারা অনেক ধরনের আলোচনায় শুনেছেন। এখানে স্বাস্থ্য বিষয়ক কিছু কথা প্লাস হচ্ছে সচেতনতামূলক কিছু বক্তব্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে অ্যাজ এ হজের কিছু পূর্ব অভিজ্ঞতা এবং অ্যাজ এ ডক্টর হিসেবে বিশেষ করে সরি বিশেষ করে হচ্ছে মা বোনদের জন্যই আমি আসলে কিছু বলতে চাই। সেটা হলো আপনারা হজের নিয়ম কানুন সবকিছুই তো ডিটেলস এখানে যারা ওলামা ইকরামরা আছেন আপনাদের সাথে শেয়ার করেছেন। তো অ্যাজ এ মহিলা হিসেবে বা হজ যাত্রী হিসেবে মা বোনরা যারা যাচ্ছেন, প্রথমেই আমি তাদেরকে বলতে চাই যে আপনাদের শারীরিক যে সমস্যাগুলো, প্রতি মাসের যে নিয়মতান্ত্রিক যে ব্যাপারগুলো, এইটার ক্ষেত্রে আপনারা যারা পিল ইউজ করবেন বা এটার যে ডিউরেশনটা থাকবে, এটা অবশ্যই যার যার শারীরিক কন্ডিশন অনুযায়ী একটা নির্দিষ্ট যে ডিউরেশনটা থাকে, টোটাল যে হজের সফরটা আপনারা পার করতে যাচ্ছেন সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওষুধের যেন টোটাল ডিউরেশন ওষুধটা যেন থাকে আপনাদের সাথে। আমাদের সাথে এমন একজন ছিলেন যার দেখা গিয়েছে যে ওষুধ শেষ হয়ে গিয়েছে বা কোনো কারণে মিসিং হয়েছে, পরে সেই ওষুধ কিন্তু উনি আর সেম কোয়ালিটির সেম ওষুধ উনি আর পাচ্ছে না। সেক্ষেত্রে যেটা সমস্যা হয় যে সবার তো ফিজিক্যাল কন্ডিশন একরকম না, কারো হয়তো কোমরবিডিটিস বলি আমরা, পাশাপাশি মানে ডায়াবেটিক বা হাইপার টেনশন এই ধরনের সমস্যা থাকে। তো যার যার পার্সোনাল ইস্যুটা চিন্তা করে আপনারা গাইনোকোলজিস্টের সাথে কথা বলে আগে থেকেই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যারা আমরা হজে যাচ্ছি সবাই আসলে পর্দা আল্লাহর বিধান, সবাই আগে থেকে হয়তো খুব স্ট্রিক্টলি পর্দা আমরা করি না, কিন্তু আল্লাহ যাদেরকে রহমত দিয়েছেন বা হেদায়েত করেছেন তারা আমরা চেষ্টা করছি পর্দা করার জন্য। তো এই হজের মৌসুমে অনেকেই দেখা যায় যে খুব স্ট্রিক্টলি পর্দা করা শুরু করতে চায়, আলহামদুলিল্লাহ। কিন্তু সেক্ষেত্রে যেটা হয় আমি দেখেছি যে ওখানে তো আসলে টেম্পারেচারটা অনেক বেশি, মানে যেটা আমরা টোটালি যারা নতুন যাচ্ছি আমাদের সাথে কিন্তু এটা আমরা ইউজ টু না। আমাদের প্রায় 52 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উঠেছিল। এটা ওই সময় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, আমরা তখন মিনায় অবস্থান করছিলাম। তো এক্ষেত্রে আমার একটা ছোট্ট পরামর্শ হচ্ছে, যারা হচ্ছে পর্দার ভেতরে আছি আমরা বা থাকতে চাই, সেই সময়টাতে আমরা খুব হালকা টাইপের কিছু কাপড় ব্যবহার করব। মুখে মাস্কের ক্ষেত্রে আমরা সার্জিক্যাল মাস্ক যেগুলো থাকে, ডাক্তারি যে মাস্কগুলো, সেগুলো ব্যবহার করতে পারি হালকার উপরে। আর আরেকটা হচ্ছে যে আমাদের সাথে একজন আন্টি ছিলেন, আমার সাথে উপস্থিত এখানে অনেকেই আছে, তারা খুব কাছের মানুষ ছিলেন। সেই আন্টির একটা সমস্যা আমি একটু শেয়ার করতে চাই, যেটা আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে পানির যে খাওয়ার ব্যাপারটা। অনেক মহিলারাই আছেন যারা হচ্ছে বাথরুমে যাওয়ার অসুবিধাটা মানে চিন্তা করে যে না আমি এখন বারবার বাথরুমে যাব, পানি কম খাই। তো এই পানি কম খাওয়ার যে লিমিটেশনটা, এটা যেন পরবর্তীতে আপনারা ফিল আপ করতে পারেন। লাইক আমরা যখন মিনার তাঁবুতে ছিলাম সেখানে ওয়াশরুমগুলো ভালো, সব ফ্যাসিলিটিসই আছে, কিন্তু ইউজের উপর ডিপেন্ড করে। বেশিরভাগ মানে ওয়াশরুমগুলো ব্লকেজ হয়ে যাচ্ছিল ইউজের কারণে। তো দেখা যায় অনেকে করে কি ইউরিনটা চেপে রাখে, প্রস্রাব চেপে রাখছে। তো সেই চেপে রাখাটা যদি দেখা যায় যে লং টাইম হয় এবং উনি কাউকে বলছেনও না যে আমার একটু সমস্যা হচ্ছে, আমি ক্লিন ওয়াশরুম পাচ্ছি না, আমি ওয়াশরুমে যাচ্ছি না, এই কথাগুলো কিন্তু উনি শেয়ারও করেন নাই। যার কারণে ঠিক সেকেন্ড ডেতে দেখা গেল ওনার কিন্তু ইউরিন আউটপুট বন্ধ হয়ে গেছে, তার মানে ওনার প্রস্রাব করার ইয়াটা বন্ধ হয়ে গেছে, এবং এটা উনি কাউকে জানায়ও নাই। আলটিমেটলি যেটা হইলো, আমরা একটা ডাক্তারি ভাষায় অ্যাকুট কিডনি ইনজুরি বলি, সেটা হচ্ছে হঠাৎ করে কিডনি শাটডাউন হয়ে যায়, মানে কিডনিটা কাজ করার ক্ষমতাটা বন্ধ করে ফেলে। তো আল্লাহ মাফ করুক, হয়তো এটা আল্লাহর উসিলা ছিল, আল্লাহর কাছে উনি চলে যাবেন হয়তো, সেটাই একটা সিমটম ছিল। তো দেখা গেল যে উনাকে আমরা শেষায় ফেরত আসার পরে ওনাকে আমাদের হসপিটালাইজ করা লাগলো, ওনার জ্বর ছিল এবং শেষমেশ আমরা আমাদের মাঝে ওনাকে আমরা পাই নাই, উনি আল্লাহর কাছে চলে গেছেন, ওনার হজ আল্লাহ কবুল করে নিচ্ছে। তো
তো আমার বলার যে মানে ব্যাপারটা হলো, প্রথম দিকে হয়তো যদি আমরা পানি কমও খাই, কিন্তু পরবর্তীতে সেটা যেন আমরা ভিতরে আসার পরে, হোটেলে আসার পরে বা তাঁবুতে আসার পরে সেটা যেন আমরা পোষায় নেই। এবং হচ্ছে যেহেতু সবাই, অনেক মানুষ একত্রে ওয়াশরুম ব্যবহার করে, এখানে একটা মিসম্যানেজমেন্ট হয় বা মিসইউজ হয়। এটা আমাদেরকে একটু সচেতনতার সাথে মানে নিজেদেরকে ভালো রাখার জন্য একটু হ্যান্ডেল করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে জামারাতে যখন আমরা যাচ্ছিলাম, সেখানে আমাদের যারা আমরা নতুন পর্দা করছি বা জামা কাপড় একটু বেশি হচ্ছে, মেকআপ হচ্ছে, বোরখার ব্যাপার স্যাপার আছে, প্রচন্ড হিটের কারণে দেখা যায় যে পায়ের মাঝখানে ফ্রিকশন হয়। এই ফ্রিকশনের কারণে ব্যাপারটা যেটা হলো যে সবাই বলে আমরা তো ভ্যাসলিন ইউজ করতে পারবো না, তেল ইউজ করতে পারবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সুগন্ধি ছাড়া ভ্যাসলিন, সুগন্ধি ছাড়া পিওর নারকেল তেলটা যদি আমরা সাথে রাখি, এবং আমাদের মেয়েদের যেই একটু প্যাডাল ফ্যাট গুলো একটু বেশি থাকে, ফ্যাট একটু বেশি থাকে, চিপার জায়গাগুলোতে যদি আমরা একটু হালকা করে মানে সে সুগন্ধি ছাড়া ভ্যাসলিন বা হচ্ছে নারকেল তেল যদি দিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু ফ্রিকশনটা হয় না। পরবর্তী দেখা যায় যে রুমে আসার পরে খুব কষ্ট হয় ওনাদের। তো আলটিমেটলি বাকি যেই ব্যাপারগুলো থাকে, যে ওষুধপত্রের ব্যাপারগুলো, সেগুলো তো আপনারা অনেকেই হয়তো জানেন যে একটা লিস্ট আকারে পাওয়া যায়, জানেন তো নাকি? একটা লিস্ট আকারে পাওয়া যায়, এটা বিভিন্ন ওনারাও হয়তো আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলবেন। প্লাস হচ্ছে ফেসবুকে অনেক গ্রুপ আছে বা অনলাইনেও পাওয়া যায় একেবারে এভারেজ কিছু ওষুধ, কিন্তু এগুলো আপনারা একটু দয়া করে নোট ডাউন করে নেবেন যে সবগুলো ঠিক মতো নেওয়া হচ্ছে কিনা। আরেকটা ব্যাপার হলো, যখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, যে মহিলারা দেখা যায় যে একটু খাবার দেখা গেছে একটু মানে অয়েলি খাবার বা একটু ফাস্ট ফুড, একটু এটা সেটা মানে মুখে ভালো লাগছে না খেতে, তখন এটা সেটা আমরা খেয়ে ফেলি, সেক্ষেত্রে অ্যাসিডিটির একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকেই কিছু রেমেডিজ, হোম রেমেডিজ কিন্তু নিয়ে যেতে পারেন। এছাড়াও আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে জামারাতে যখন আমরা যাই, সেখানে হচ্ছে প্রচন্ড ভিড় থাকে এবং দুই পাশে যথেষ্ট পরিমাণ পানির সাপ্লাই থাকার পরেও আমরা ফিমেলরা ম্যাক্সিমাম সময় কিন্তু সেই পর্যন্ত রিচ করতে পারি না। তো কিছু পানি সাথে রাখা ভালো, আর কিছু টুকটাক ছোট ছোট খাবার সেটাও আপনারা রাখতে পারেন। আর আরেকটা কথা বলবো যে সচেতনতার পাশাপাশি আমাদের পাশের যিনি থাকেন তাকে একটু আমরা যেন টেক কেয়ার করি। ওখানে সবাই আসলে সবার জন্য, এখানে আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমরা সেখানে যাই, তো দেখা যায় আমার পাশের জনের যদি কোনো সমস্যা হয়, সেটা যদি আমরা একটু টেক কেয়ার করি বা একটু খেয়াল করি যে ওনার কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা মনে করি হজে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনাদেরকে সবার সামনে আমি আসতে পেরে খুবই ভালো লাগছে। দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদের মতো আমিও আবার যেন যেতে পারি, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি ডাক্তার গোলামজির আসমাউল হোসনা। আমি পেশায় একজন ক্যান্সার বিশেষজ্ঞ। একটু আগে ডক্টর মিতা আপা এসেছিলেন এবং তিনি তার হজের ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে যেহেতু, সুতরাং তিনি অধিকাংশ কথাই বলে গিয়েছেন। আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছিল অবকাশের সাথে 2023-এ পরিবারের সাথে, আমার স্ত্রী, 2 বাচ্চা, আমার খালা এবং আমার শাশুড়ি, ওনাদের সাথে অবকাশের সাথে ওমরায় যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ মানে আমি যতবার সিদ্দিক ভাইকে, আশিক ভাইকে, তাহমিদ ভাইকে বিভিন্ন কাজে ফোন দেই, আমার ততবার ভালো লাগে যে ওনাদের সাথে আমার সম্পর্কটা এখনো অটুট আছে। যেহেতু যেটা আগে বলছিলাম যে মিতা আপা অলরেডি বলে গিয়েছেন অনেক কিছু, আমি কোনো কিছু রিপিটেশন করতে চাই না। আমি নিজে এবার হজে যাচ্ছি ইনশাআল্লাহ। সবার কাছে দোয়ার দরখাস্ত, সবাই সবার জন্য দোয়া করব। এবং এটা আলেমরা ভালো বলতে পারবেন। আমি যতদূর জানি যে একজন ভাই আর একজন ভাইয়ের জন্য যদি দোয়া করতে থাকেন, তাহলে ভাইয়ের দোয়াটা আগে যায় এবং আমার দোয়া যদি নাও কবুল হইতে পারে, আল্লাহ মাফ করুক, ভাইয়ের দোয়া হয়তো কবুল হয়ে যেতে পারে। এবং আমি যেহেতু নিজেই হজে যাচ্ছি, আমি বেশ দীর্ঘ একটা ডকুমেন্ট বানিয়েছি এবং এটা আমি সিদ্দিক ভাইয়ের কাছে অলরেডি দিয়ে দিয়েছি। এবং একটু আগে মিতা আপা যেরকম বলছিলেন যে কি কি ওষুধ লাগবে, আমি সেটারও একটা শর্ট ডকুমেন্ট বানিয়েছি এবং সেটাও সিদ্দিক ভাইকে দিয়ে দিয়েছি। এটা হয়তো খুব অল্প কিছু এডিট লাগবে এবং ফাইনালি আপনারা তো ইনশাল্লাহ 30 তারিখে যাচ্ছেন, 30 তারিখের আগেই সিদ্দিক ভাই আপনাদেরকে গ্রুপে দিয়ে দিবেন। সুতরাং
এইখান থেকে বেসিক যে স্বাস্থ্য পরামর্শ পেয়ে যাবেন। আমি বেশ কিছু ওয়েবসাইট, আমার নিজের মেডিকেল নলেজ এবং বিভিন্ন কেস স্টাডি ঘেঁটেই এটা তৈরি করার চেষ্টা করেছি। অবশ্যই এটাতে ত্রুটি আছে, আপনাদের প্রয়োজন হলে সেটাও জানাবেন। আর সবাই কষ্ট করে আমার ফোন নাম্বারটা নোট করতে পারেন। আমি 23 তারিখে হজে যাচ্ছি, মানে হজের সফরে যাচ্ছি ইনশাল্লাহ। আমি শর্ট ট্রিপে যাচ্ছি এবং আমি হয়তো 11 বা 12 তারিখে ফিরে আসব। এর মাঝখানে তো আমি সৌদি আরবে অবস্থান করব, আর তারপরে আমি দেশে ফিরে আসবো ইনশাল্লাহ। যে কেউ যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন, মেসেজ দিবেন, প্রয়োজনে সিদ্দিক ভাই বা তার টিমকে জানাবেন। আমি আমার নলেজ অনুসারে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যদি আমার নলেজে না কুলাই, ইনশাল্লাহ আমার সিনিয়র কলিগ যারা আছেন তাদের সাথে কথা বলেও হেল্প করার চেষ্টা করব। আর আরেকটা ইস্যু যেটা মিতা আপা বলছিলেন, যে আমরা পরিবার পরিজন ছেড়ে চলে যাচ্ছি হজের সফরে, সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করি, নুসরত করার চেষ্টা করি। একটা উদাহরণ আমার ডিপার্টমেন্টাল হেড আমার স্যার সেদিন দিচ্ছিলেন। তিনি হজের সফরে ছিলেন 2017 সালে সম্ভবত। তিনি সাফা মারোয়ার মাঝখানে সাই করতেছিলেন। তো সাইর মাঝখানে একজন বেশ বয়স্ক হাজি পড়ে যান। তো তিনি তখন হয়তো সাই চালায় যেতে পারতেন, কিন্তু বিং আ ফিজিশিয়ান তিনি তার সাই থামাইছেন। সেখানে যে ওখানে তো ওখানকার সিকিউরিটি গার্ডরা সবাই চলে আসছে। স্যার নিজের পরিচয় দিয়েছেন যে তিনি একজন ফিজিশিয়ান এবং তাকে দেখেছেন। আমরা বলি ভেসোভ্যাগাল অ্যাটাক, অর্থাৎ ওনার হার্ট খুব সাময়িক সময়ের জন্য পাম্প করা কমিয়ে দিয়েছিল, ফলে ওনার ব্রেনে রক্ত কম যায়, উনি প্রায় সেন্সলেস হয়ে গিয়েছিলেন। এটার মানে রেমিডি খুব সহজ। আপনারা হজে যাচ্ছেন, মানে বিশাল সফরে যাচ্ছেন, এরকম দেখতে পারেন যে কেউ যদি এইভাবে হঠাৎ করে পড়ে যায়, তার পাটা একটু উপরে তুলে দেয়া, যে পাটা একটু উপরে তুলে দিলেই কিন্তু তার হার্টের রক্ত প্রবাহটা সঠিক হয়ে যাবে। এই যে এই ছোট্ট নলেজটা আপনারা নিয়ে যান, দেখবেন যে কাউকে হেল্প করতে পারছেন। এবং মানে ওই সাই থামায়ে কাউকে হেল্প করে সাই শেষ করার মাঝখানে কিন্তু কোনো মানে শরিয়া বাধা নাই। সুতরাং আগে তো মুসলিম উম্মা হিসাবে আমার ভাইকে সাহায্য করা দায়িত্ব, এমন না যে আমার মানে আমি নামাজ ফেলে সাহায্য করতে হচ্ছে। খুব প্রয়োজন হলে হয়তো তাও করা লাগতে পারে। আমি পেশায় একজন ক্যান্সার বিশেষজ্ঞ এবং আমার ডাকনাম ডক্টর সেতু। আমি ক্যান্সার হাসপাতালে কাজ করি। হজের সফরে জাস্ট আমাকে একটা ভয়েস পাঠাবেন অথবা মেসেজ পাঠাবেন যে আপনি অবকাশের হাজি হোক, যে হাজি হোক, আল্লাহর মেহমানদেরকে যদি আমি সাহায্য করতে পারি, হয়তো মানে আল্লাহ আমার এইটা নাজাতের উসিলা করে দিবেন। কোনো সমস্যা নাই। আপনার যদি অন্য গ্রুপের ভাইরা থাকে, আমার ফোন নাম্বার দিয়ে দিবেন ভাই, আমি চেষ্টা করব। আর আমি যেটা বললাম যে হয়তো আমার জ্ঞানে নাও কুলাইতে পারে, আমি আমার সিনিয়রদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করব। আমি আবারও বলছি যে আমি একটা বিশাল ডকুমেন্ট তৈরি করেছি। অ্যাকচুয়ালি এই ডকুমেন্টটা আরো বড় ছিল, আমি আমার বন্ধুর সাথে এটা একটু ছোট করেছি। এই ডকুমেন্টটা ইনশাল্লাহ সিদ্দিক ভাই আপনাদেরকে গ্রুপে দিয়ে দিবেন। বেসিক কিছু কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বারবার সিদ্দিক ভাই বলছিলেন যে ডাক্তার সাহেব বলবেন পানির ব্যাপার। একটু আগে মিতাপাও সেটা বলেছেন যে পানি কম খেয়ে না, দরকার হলে ওয়াশরুমে বেশি যান, পানি কম খেয়ে না। কারণ সবাই গড়পড়তা, আমাদের ওজন 60 কেজি, 62 কেজি, 55, 60 কেজি। অ্যাটলিস্ট 2 থেকে 2.5 লিটার যদি পানি না খান, তাহলে কিন্তু অ্যাকিউট কিডনি শাটডাউন, যেটা সেই আন্টির হয়েছিল, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, এটা হওয়ার আশঙ্কা থাকবে। যদি এমন হয় যে আপনি নিজে কিডনি রোগী, তাহলে আপনার নেফ্রোলজিস্টের সাথে কথা বলুন যে আপনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন কতটুকু পানি খেতে হতে পারে। পানি খেতে থাকেন, এত বেশি টেম্পারেচার থাকবে যে আপনি যদি পানি না খান, আপনার শুধু কিডনি না, শরীরের অন্যান্য ভাইটাল অর্গানও কাজ করা বন্ধ করে দিবে। সুতরাং পানি খেতে থাকেন। যাদের ডায়াবেটিস আছে, আমি আবারও বলছি, যাদের ডায়াবেটিস আছে নিজের ডায়াবেটোলজিস্টের সাথে কথা বলেন। এখনো যদি কথা না বলে থাকেন, দ্রুত কথা বলেন এবং টোটাল প্ল্যানটা তার কাছে নিয়ে নেন। আপনি যে সময়টা সফরে থাকবেন, আপনার ডায়াবেটিসের ওষুধ অর্থাৎ ইনসুলিন অথবা যারা ওরাল ড্রাগে আছেন, সেই সময়টা 1.5 গুণ ওষুধ নিয়ে নেন, কোনো সমস্যা নাই তো। কারণ মানে যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে, তাহলে 101টা সমস্যা এসে হাজির হবে। আবার যাদের ডায়াবেটিস আছে, আপনারা জানেন যে অনেক সময় হাইপো হয়ে যায়। সুতরাং মানে হাইপো হয়ে গেলে সৌদি আরবের সুবিধাটা কি, যে কারো কাছে না কারো কাছে খেজুর আছে, কারো কাছে না কারো কাছে একটা ক্যান্ডি আছে, জুস আছে।
সুতরাং হাইপো হওয়ার ভয়ের চেয়ে আমরা যারা ডক্টর তারা মানে হাইপার গ্লাইসেমিয়া হওয়ার বেশি ভয় করি, স্পেশালি সৌদি আরবে। কারণ সৌদি আরবে যাচ্ছেন, কেউ আপনার সহযাত্রী বুঝতে পারতেছে যে আপনি আপনি ডিজি ফিল করতেছেন বা বেশ ঘাম দিচ্ছে, ঠিক আছে, তাইলে একটা খেজুর একটু পানি খেয়ে নেন, প্রয়োজনে একটা জুস খেয়ে নেন। আর হাইপার গ্লাইসেমিয়া হলেও কিন্তু সিমটম গুলি খুব সিমিলার হয়। সুতরাং এটা যিনি ডায়াবেটিক রোগী তিনি খুব ভালো বুঝবেন, মানে এক একজনের এক এক রকম সিমটম হয়। সুতরাং মানে যারা ক্রনিক ডিজিজের রোগী আছেন, অর্থাৎ যাদের হার্টের রোগ আছে, যাদের হাইপারটেনশন আছে, যারা কিডনি রোগ আছে, যাদের ডায়াবেটিস আছে, এবং কেউ থাকতে পারেন যে যারা ক্যান্সারের রোগী, তো এনারা বিশেষ করে এই 5 বা 6 ধরনের গ্রুপ যারা, তারা নিজেদের ডক্টরের সাথে ডিটেল সময় নেন যে আপনি এই দীর্ঘ 40 দিন, 42 দিন বা 20 দিন কি করতে যাচ্ছেন। সুতরাং যারা ক্রনিক রোগী আছেন এনারা যদি ডাক্তারের সাথে কথা না বলে যান, আল্লাহ মাফ করুক, ওই সফরে দুর্ঘটনা ঘটতে পারে। আর কিছু কিছু নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ যেমন ডায়রিয়া, স্কিন ইনফেকশন, এগুলো হতে পারে। এগুলোর ট্রিটমেন্ট সহ আমি আমার ডকুমেন্টে তৈরি করেছি, আপনাদেরকে দিয়ে দিবে ইনশাল্লাহ। এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। আর সব সময় নিজের হাইড্রেশন মেনটেন করা, নিজের পার্সোনাল হাইজিন মেনটেন করা, এগুলি সঠিকভাবে করতে হবে। সবার কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ যাতে আমাদের সবাইকে কবুল করেন। আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই যে কোনো সমস্যায় আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।